প্রথমেই আমি আজকে CI2 পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে যারা আমাদের লাইভ ফেসবুক পেজে আছেন তাদের সবাইকেই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং CI2 পূর্ব বর্ধমান জেলা কমিটিকেও ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই পরিবহন শ্রমিক ও প্রকল্প শ্রমিকদের সমস্যা এবং আমাদের কর্তব্য নিয়ে কিছু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে এই সময়ে এই কোভিড চলাকালীনই আমাদের রাজ্য সহ আরও দু একটা রাজ্যে আরও একটা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ব্যাপক আকারে আমাদের রাজ্যের উপরেও যে প্রভাব ফেলেছে এবং এর ফলে অনেক সাধারণ মানুষ আমাদের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যেরও এবং অন্যান্য জায়গায় যারা মারা গেছে এবং এই মহামারীজনিত কারণেও কয়েক হাজার মানুষ মারা গেছেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, বাড়িতে আছেন, কোয়ারেন্টাইনে আছেন। তাদের সবাইয়ের সুস্থতা কামনা করছি এবং যারা মারা গেছেন এই আমফানে এবং যে কোভিডে তাদের সকলের স্মৃতির প্রতি CI2 পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যে বেশ কিছু মানুষকে আমাদের হারাতে হয়েছে। জানি না আগামী দিনে আরও কত সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষ, শুধুমাত্র কোভিড না এবং তারপরেও কোভিড ছাড়াও অপুষ্টিজনিত কারণে, রোগের কারণে, অন্য না খেতে পাওয়ার কারণে, লকডাউন হওয়ার ফলে আরও অনেক মানুষকে হয়তো আমাদের হারাতে হতে পারে। সেই জন্যে আজকে আমরা এই আলোচনাটা আমাদের জেলা CI2 পক্ষ থেকে করা হয়েছে যে পরিবহন শ্রমিক এবং প্রকল্প শ্রমিকদের সমস্যা এবং সমাধান বা আমাদের কর্তব্যটা কী, আমরা কি করতে পারি এই জায়গায় দাঁড়িয়ে। এখন এটা ঠিকই যে পরিবহন বা প্রকল্প শ্রমিক যাই বলুন, এদের যে সমস্যা সেই সমস্যা অন্য শ্রমিকদের থেকে আলাদা কিছু না। অন্য শ্রমিকদেরও, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের যে সমস্যা, পরিবহন বা প্রকল্প শ্রমিকদেরও একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন টিভিতে বা খবরের কাগজে এই লকডাউনের কারণে বা কোভিডের ফলে সামনের সারিতে এসে গেছে, আলোচনার মধ্যে এসে গেছে, পাবলিক ডোমেনে যে এসে গেছে এই সমস্ত বিষয়টা। কিন্তু আগে কি এদের সমস্যা ছিল না? কোভিডের আগে কি পরিবহন শ্রমিক বা প্রকল্প শ্রমিক বা সাধারণ শ্রমিক আমাদের দেশে প্রায় 40 কোটি এরকম শ্রমিক আছে, আমাদের রাজ্যেও কয়েক কোটি আছে। তারা কি বিফোর কোভিড দারুণ যে সুখে শান্তিতে দারুণ আরামে যে তারা দিন যাপন করতেন? তা তো ব্যাপারটা তো সেরকম না। সমস্যা অতীতেও ছিল, কিন্তু এই মহামারীর ফলে আরও নতুন নতুন কিছু সমস্যা, যেটা এই ধরনের শ্রমিকদের, সে পরিবহন শ্রমিক হতে পারে, প্রকল্প শ্রমিক হতে পারে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে পারে, গরিব মানুষ হতে পারে, তাদের উপরে আরও নতুন করে কিছু সমস্যা চেপে বসেছে। কালকে হয়তো কোভিড বা আরও 1 বছর 2 বছর পরে জানি না কি হবে, যখন ভালো হয়ে যাবে, যখন চলে যাবে, তখন কি এই শ্রমিকদের সমস্যার সমাধান হয়ে যাবে? না, তাও হবে না। তাহলে কোভিডের পূর্বেও শ্রমিকদের সমস্যা ছিল, এখন আরও নতুন কিছু সমস্যা যুক্ত হয়েছে, ভবিষ্যতেও যে তাদেরকে এই সমস্যা নিয়েই চলতে হবে এবং আরও সমস্যা নতুন নতুন বাড়বে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে এর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের খুব গভীরে যে আলোচনাটা করা দরকার। শুধু এখনকার পরিস্থিতি নিয়ে নিশ্চিত এটা একটা ভালো যে এই সময়ে এই বিষয়গুলোকে
ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার দৌলতে আমাদের সামনে এসে গেছে। আমরা তো সিআইটিউর পক্ষ থেকে, বামপন্থীদের পক্ষ থেকে এদের নিয়েই দীর্ঘদিন লড়াই করছি। ৯-এর দশকের পর থেকে 17টা-18টা স্ট্রাইক হয়েছে যে এদের মজুরি বাড়াতে হবে, এদের চাকরির স্থায়িত্ব দরকার, এদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে, এদের জন্য হচ্ছে যে স্বাস্থ্য যাতে এদের ভালো, মানে যাতে চিকিৎসার ব্যবস্থা সেইগুলো যাতে ঠিকঠাকভাবে করা যায়, এদের বাসস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের, সে যে কোনো সেক্টরে কাজ করুক, তাদের ন্যূনতম 21,000 টাকা মজুরি দিতে হবে। এ দাবি তো সিআইটিউ দীর্ঘদিনের দাবি। আজকে নতুন কিছু না, নতুন করে মানুষের সামনে আসছে, মাইলের পর মাইল হাঁটছে, খেতে পাচ্ছে না, বাচ্চা ছেলেকে নিয়ে আগিয়ে যাচ্ছে, মায়ের চোখে জল, এসব আমরা দেখতে অভ্যস্ত। আজকে টিভিতে এসেছে, স্বাভাবিকভাবেই প্রিন্ট মিডিয়ায় এসেছে, পাবলিক অনেক বিষয় হচ্ছে যে জানতে পাচ্ছেন জনগণ। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে আমরা এদের জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং আগামী দিনেও নিশ্চিত করব, এখনও করছি, ভবিষ্যতেও হচ্ছে যে করব। এদের সমস্যার সমাধান না করলে আমাদের দেশের অগ্রগতি সম্ভব নয়। আমাদের দেশে প্রায় 40 কোটি হচ্ছে যে এরকম শ্রমিক আছে, সে পরিবহন সেক্টরে থাকতে পারে, অন্য সেক্টরে থাকতে পারে। এবং এই যে শ্রমিকদের যে সমস্যা, এ সমস্যা পুঁজিবাদী ব্যবস্থার সমস্যা, পুঁজিবাদী ব্যবস্থা জনিত সমস্যা, যেখানে শোষণ আছে, যেখানে ব্যক্তি মুনাফা আছে, শিল্পে যেখানে রাষ্ট্র সমস্ত নিয়ন্ত্রণ তুলে নিচ্ছে, যেখানে বাজারের উপরে সমস্ত কিছু ছেড়ে দেওয়া হচ্ছে, এর থেকে ভালো আর কি আমরা আশা করতে পারি? এই সুযোগে দেখবেন, লকডাউনের সুযোগে কেন্দ্রের সরকার বহু কারখানা, বহু প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সমস্ত হচ্ছে যে প্রাইভেট মালিকদের বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিচ্ছে, ব্যাংককে মার্জ করানোর সিদ্ধান্ত নিচ্ছে। এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। আজকে সেই সুযোগে, এই লকডাউনের সুযোগে তারা মালিকদের হয়ে, কর্পোরেটদের হয়ে আরও দ্রুততার সঙ্গে, আরও নিষ্ঠুরভাবে হচ্ছে যে সমস্ত সিদ্ধান্ত তারা শ্রমিকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই সমস্যাটা আজকে দেখবেন এই টিভিতেও মার্ক্সের অনেকে উদ্ধৃতি দিচ্ছে। এটা ভালো, নিশ্চিত ভালো যে আসছে এই কথাগুলো। কিন্তু এই ধরনের বুদ্ধিজীবীরা বা এই ধরনের টিভি চ্যানেলের মালিকেরা, তারা কিন্তু কেউ কোনো জায়গায় বলছে না যে সমাজ ব্যবস্থাটাই, পুঁজিবাদী ব্যবস্থাটা যে ঘুম ধরে গেছে, যে স্ট্রাকচারাল সমস্যা, পুঁজিবাদের যে নিজস্ব স্ট্রাকচারের সমস্যা, এই স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে হবে, স্ট্রাকচারটাকে পাল্টাতে হবে, একটা নতুন ধরনের সমাজ গড়ে তুলতে হবে। তবে এই পরিযায়ী শ্রমিক বলুন, পরিবহন শ্রমিক বলুন, অন্য শ্রমিকদের সমস্যার সমাধান হবে, মৌলিক যে সমস্যাগুলো সেই সমাধান হবে। সেই জায়গায় কেউ হাঁটছে না, শুধু তাদের কষ্ট নিয়ে উপন্যাস লেখা হচ্ছে, তাদের ফাটা পায়ের রক্ত নিয়ে হচ্ছে যে কলমের পর কলম লেখা হচ্ছে, কিন্তু মূল কারণের ভিতরে ঢোকার চেষ্টা তারা হচ্ছে যে কেউই হচ্ছে যে করছে না। সেই কাজটা আমাদের, আমরা যারা সিআইটিউ করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের কাজ হচ্ছে যে পুঁজিবাদী যে সমাজ, যে এর যে স্ট্রাকচারের যে সমস্যা, পুঁজিবাদের নিজস্ব হচ্ছে যে সংকটটা তার নিজের মধ্যেই আছে, এর থেকে সে উদ্ধার পাবে না। এবং এর মধ্যে দাঁড়িয়ে শ্রমিকদের মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অধিকার বা এই যে মৌলিক যে মানুষের অধিকার, এই অধিকারকে তারা হচ্ছে পূরণ করতেও পারবে না। সেই জন্য এই ব্যবস্থাটারও হচ্ছে যে পরিবর্তন করা দরকার। আশু কাজ যেমন আমাদের আছে, কিছু সমস্যাকে নিয়ে আমরা যেমন আশু দাবি তুলছি, সেই আশু দাবির পাশাপাশি মূল সমস্যাটা হচ্ছে যে এই ব্যবস্থা, এই ব্যবস্থাজনিত কারণে যে শ্রমিকদের সমস্যা, সেই ব্যবস্থাটাকে পাল্টাবার কথাও হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে নিরন্তর হচ্ছে যে বলে যেতে হবে। এই সময়ের মধ্যে এটা ঠিকই যে এই যে যখন কোভিড বা মহামারী চলছে,
এটা নিশ্চিত হচ্ছে যে অতীতেও এরকম ঘটনা দেখা গেছে। প্লেগ হয়েছে, কলেরা ছিল আমাদের দেশে, অলআউটও বলা হতো, আরও নানান ধরনের ফ্লু বলুন, আরও নানান ধরনের ভাইরাসজনিত রোগ আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, সেখানেও অনেক মানুষ হচ্ছে যে মারা গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা ঠিকই, যে এটা কীভাবে এলো, কোথা থেকে এলো, সেই নিয়ে বিজ্ঞানীরা চর্চা করছেন, আবিষ্কার করার চেষ্টা করছেন, করুন। কিন্তু এটা তো ঘটনা যে এটাকে রোখার জন্য বা প্রতিহত করার জন্য, এই রোগটাকে বা কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থা সরকারের নেওয়া উচিত ছিল, রাষ্ট্রের নেওয়া উচিত ছিল, সেই ব্যবস্থা সরকার বা রাষ্ট্র কি নিয়েছে? তা যদি নিত তাহলে তো আজকের আলোচনা করার কোনো দরকার হতো না। এবং এই রোগকে যদি প্রতিহত করতে হয়, প্রতিরোধ করতে হয়, তাহলে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান দিয়ে করতে হয়। বিজ্ঞানের বাইরে অন্য কিছু নেই। অতিপ্রাকৃত কোনো জিনিস এসে ঘন্টা বাজিয়ে, কাঁসর বাজিয়ে, বা হচ্ছে যে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু মৌলবাদীরাও বলছে যে করোনা মানে তিনটে, মানে কয়ে কোরআন, রয়ে রোজা আর নয়ে নামাজ পড়লেই হচ্ছে করোনা ঠেকিয়ে দেওয়া যাবে। একদিকে এই প্রচার চলছে, আর একদিকে বলছে কাঁসর বাজাও, ঘন্টা বাজাও, গোমূত্র খাও, এইসব করলেই নাকি হচ্ছে যে করোনাকে ঠেকানো যায়। তো বিষয়টা তো এত সহজ না, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এবং সেই দৃষ্টিভঙ্গির অভাব সরকারের আছে। কি কেন্দ্রের সরকার, কি রাজ্যের সরকারের। একটা বিজ্ঞান মনস্কতা নিয়ে হচ্ছে যে চলা উচিত সরকারের, রাষ্ট্রের। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ঘাটতি লক্ষ্য করেছি। তা যদি না হবে, তাহলে ধরুন যে 30শে জানুয়ারি ঘোষণা করেছে যে এরকম একটা বিপদ আসছে, তারপরেও ট্রাম্পকে নিয়ে এসে গুজরাটে সভা করা হলো, হাজার হাজার বাইরের বিদেশ থেকে সাংবাদিকরা এলেন, মধ্যপ্রদেশের সরকারকে ভেঙে দিয়ে সেখানে নতুন সরকার গঠন করার জন্য হাজার হাজার মানুষ সমবেত হলো। সরকার জানতো যে নিজামুদ্দিনে একটা ধর্মীয় সম্প্রদায়ে সেখানে জমায়েত হচ্ছে, তার ব্যবস্থা নিল না। এইগুলোকে হচ্ছে যে না নিয়ে যখন স্টার্ট হলো রোগটা, তখন সংখ্যায় খুব কম ছিল, রোগটাকে ছড়িয়ে দেওয়ার বাইরে থেকে, বিদেশ থেকে 10 লক্ষ হচ্ছে যে মানুষকে বিদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে আসা হলো। তাদের কোনো টেস্ট করা হলো না, তাদের কোনো কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হলো না। আজকে অনেকে বলছে যে রোগটা নাকি হচ্ছে যে একজন কাউকে হচ্ছে যে খুঁজতে হবে, পরিযায়ী শ্রমিকদের জন্য নাকি ছড়িয়ে যাচ্ছে। কোথায় ছিল পরিযায়ী শ্রমিকরা তখন? কেন 4 ঘন্টার নোটিশে হচ্ছে যে লকডাউন করা হলো? কেন বিভিন্ন রাজ্যের শ্রমিকরা, 8 কোটি শ্রমিক, তাদেরকে তাদের নিজেদের রাজ্যে বা নিজেদের ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো না? তারপরে কেন লকডাউন ঘোষণা করা হলো না? 4 ঘন্টার নোটিশে লকডাউন হয়ে গেল, লোকগুলো ফিরবে কি করে? আর আজকে যখন আসছে, কি কেন্দ্রের সরকার, কি রাজ্যের সরকার বলছে ট্রেন নাকি ফ্রি, অথচ খোঁজ নিয়ে দেখুন তাদেরকে পয়সা দিয়ে আসতে হচ্ছে, ঘুষ দিয়ে আসতে হচ্ছে। কোনো রকম স্বাস্থ্যবিধি মানামানি নেই। নামার পরে, রাজ্যে নামার পরে তাদের পরীক্ষা করা হচ্ছে না, টেস্ট করা হচ্ছে না, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বাড়িতে চলে যাওয়ার জন্য। সেইটুর তো দাবি যে যারা পরিযায়ী শ্রমিক আসছে তাদের স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা করা হোক, টেস্ট করা হোক, যাদের পজিটিভ বেরোবে তাদেরকে সরকারি খরচে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হোক। সেসব ব্যবস্থা কোথায়? এখন গ্রামের মানুষের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের একটা ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে এই সমস্যা একটা মারাত্মক আকার ধারণ করবে। যখন টেস্ট ছাড়া সে গ্রামে ঢুকবে বা শহরে যাবে, গ্রামের লোক বা শহরের লোক বা পাড়ার লোক বাধা দেবে। এই নিয়ে যারা পরিযায়ী শ্রমিক, তাদের সঙ্গে সাধারণ মানুষের হচ্ছে যে একটা দ্বন্দ্ব তৈরি করার পরিকল্পনা রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার হচ্ছে যে নিচ্ছে। কেন তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় রাখা হবে না? কেন তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না? কোনো বাসের ব্যবস্থা নেই, কোনো পরিবহনের ব্যবস্থা নেই। আজকে এইরকম একটা
কঠিন অবস্থার মধ্যে হচ্ছে যে এই ধরনের মানুষকে হচ্ছে যে ফেলে দেওয়া। এই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে পরিবহন শ্রমিকদেরও আমাদের বিষয়টাকে হচ্ছে যে দেখতে হয়, আলাদা কিছু না। আপনারা জানেন যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক, পরিবহন হচ্ছে কৃষির পরে গোটা ভারতবর্ষে কয়েক কোটি শ্রমিকের সঙ্গে যুক্ত আছে। বিভিন্ন লরি, বাস, ট্রেকার, ট্রাক, ট্যাক্সি, অটো, টোটো, আমাদের জেলাতেও প্রায় 2 লক্ষ। শহরগুলোতেই কত টোটো চলছে, হাজার হাজার টোটো। তাহলে এই যে লক্ষ লক্ষ শ্রমিক, তারা কারা? তারা কোথায় থাকে? তারা কিভাবে দিনাতিপাত করে? তাদের কত মজুরি? এসব নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা আছে? অতীতেও ছিল না, এখনো নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার 57তম জন্মদিনের হচ্ছে যে প্রতিভাষণে একটা কথা লিখে গিয়েছিলেন। তিনি বলছেন যে সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই। এই যে সব কিছু থেকেও কোনোদিনই তাদের কোনো কিছু অধিকার নেই, এই ধরনের শ্রমিকরা, অসংগঠিত ক্ষেত্রে বলুন, পরিবহন শ্রমিক বলুন, প্রকল্পের শ্রমিকরা বলুন, যারা সভ্যতার পিলসুজ, রবীন্দ্রনাথের ভাষায় আমাদের দেশের সভ্যতাকে যারা পিলসুজের মতো মাথায় করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, রাস্তা তৈরি করছে, ঘাট তৈরি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহন করছে, ICDS এর কর্মীরা বাচ্চাদের রান্না করা খাবার দিচ্ছে, আশা কর্মীরা গর্ভবতী মায়েদের চিকিৎসার ব্যবস্থা করছে, মিড ডে মিলের কর্মীরা রান্না করছে, কত মাইনে পায় তারা। এই অবস্থায় লকডাউন চলাকালীন তাদের কি অবস্থা? সরকারের কোনো হুঁশ আছে? কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার, তাদের কোনো হুঁশ আছে? এই সমস্ত শ্রমিকরা একটা পুঁতি গন্ধময় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। কত দিনের দাবি আমাদের, যে সভ্যতার পিলসুজ যারা পিলসুজটাকে ধরে রেখেছে, যারা বুঝতে পারছে না কেন সবকিছু থেকেও তারা বঞ্চিত, তাদের কথা ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক। আর এই প্রশ্নে কি দুটো সরকারই দেখবেন যখন এদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করা হয়, মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করা হয়, একদিন বন্ধ রাখলে নাকি গোটা পৃথিবী অচল হয়ে যাবে। রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, দুটো সরকারই তার বিরোধিতা করতে রাস্তায় নামে একসাথে। দুটোই হচ্ছে শ্রমিক বিরোধী সরকার। স্বাভাবিকভাবেই আজকে আমাদের এদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে নিয়ে আরো গভীরভাবে হচ্ছে যে আমাদের আলোচনা করার দরকার আছে। পরিবহনটা হচ্ছে লাইফ লাইন, অর্থনীতির লাইফ লাইন, হার্ট লাইন। পরিবহন বন্ধ মানে সমস্ত কিছু বন্ধ। আমাদের দেশে বেসরকারি পরিবহনের সংখ্যা, শ্রমিক সংখ্যা হচ্ছে যে কম না, একটা বিশাল সংখ্যক হচ্ছে যে বেসরকারি পরিবহন শ্রমিক হচ্ছে যে আছে আমাদের জেলাতে, আছে রাজ্যে, আছে দেশে, আছে। আমাদের জেলাতে আমি আগে বললাম যে প্রায় 2 লক্ষের কাছাকাছি যারা হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে আছে। সরকারি গাড়ি 20%, ট্রেন বা হচ্ছে যে SBSTC, NBSTC সরকারি গাড়িতে 20% যাত্রী পরিবহন, এবং গুডস অর্থাৎ পণ্য পরিবহন হয় প্রায় 65% হচ্ছে যে বেসরকারি পরিবহনের দ্বারা। তাহলে এই যে হার্ট লাইন, এর যারা শ্রমিক, এদের জন্য সরকারের চিন্তা ভাবনা কি, বা এই লকডাউনের সময় তাদের চিন্তা ভাবনা কি, আমাদের এই বিষয়গুলো হচ্ছে যে আলোচনা করার দরকার আছে। আজকে ধরুন আমরা প্রশাসনকে অনেকবার
সিআইটিউর পক্ষ থেকে, জেলা সিআইটিউ, আমি অন্য রাজ্যের কথা বলবো না, জেলা সিআইটিউর পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে 3 মাস, প্রায় 3 মাস হতে চললো, তাদের কোনো কাজ নেই পরিবহন শ্রমিকদের। তাহলে এই 3 মাসের মজুরি কেন হচ্ছে তারা পাবে না? কেন প্রশাসন মালিকদের চাপ দেবে না 3 মাসের মজুরি দিতে হবে? তারা খাবে কি? আমরা দাবি করেছি সরকারের কাছে, সিআইটিউর, এটা আমাদের দাবি, সব শ্রমিকের জন্যই দাবি, যে 7,500 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিন, 5,000 প্লাস 2,500। আমরা ডিএমকে বলেছি, আমরা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন দপ্তরে যেখানে জানাবার সেখানে হচ্ছে জানানো হয়েছে যে 7,500 করে টাকা তাদের অ্যাকাউন্টে হচ্ছে যে ডাইরেক্ট দেওয়া হোক। তারা কিছু মালপত্র কিনবে, বাজারে যাবে, তাহলে বাজারটাও হচ্ছে যে একটু চাঙ্গা হবে। আমাদের দাবি শুনছি নাকি আর 2-1 দিনের মধ্যে বাস চলবে, ঠিক আছে, তাহলে বাসের ড্রাইভার যারা, বাসের কন্ডাক্টর যারা, যারা বাসের শ্রমিক, তারা তো ফ্রন্ট লাইনার। যারা লরির ড্রাইভার, যারা ট্যাক্সির ড্রাইভার, তারা তো ফ্রন্ট লাইনার। তাহলে তাদের স্বাস্থ্য রক্ষা করার, চিকিৎসার জন্য হচ্ছে যে কি ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? উপযুক্ত মাস্ক দেওয়া, বাস চালু হলে গাড়িগুলোকে প্রতিনিয়ত স্যানিটাইজ করা, গ্লাভস দেওয়া, এবং সর্বোপরি বাসে যখন প্যাসেঞ্জার উঠবে তখন কন্ডাক্টরের কাছে থার্মোমিটার হচ্ছে থাকা উচিত। তার দেহের, প্যাসেঞ্জারের দেহের তাপমাত্রা মেপে যদি দেখা যায় যে তার স্বাস্থ্যবিধি অনুযায়ী তাপমাত্রা নেই, তাহলে হচ্ছে যে তাকে সেই বাসে হচ্ছে যে চড়তে না দেওয়া। নাহলে তো এই শ্রমিকগুলো মরবে, মানুষও মরবে, শ্রমিকগুলো মরবে। নিশ্চিত পরিবহন চালাতে হবে, দীর্ঘদিন বন্ধ করে রাখাও যাবে না, কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং যদি কোনো শ্রমিক অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে। ঘোষণা করা হলো যে যারা ফ্রন্ট লাইনার এই করোনার বিরুদ্ধে, তাদের 10 লক্ষ টাকা করে নাকি হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে যে করা হবে। তাহলে এরা বাদ থাকবে কেন? এরাও তো সরকারি আধিকারিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এরাও তো পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। আমাদের ইউনিয়নের সিআইটিউর দাবি যে এদেরকেও হচ্ছে যে ওই স্বাস্থ্য ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের আওতায় হচ্ছে যে নিয়ে আসতে হবে, কারণ এরাও ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে হচ্ছে যে আগামী দিনে যুদ্ধ করবে। আইসিডিএস এর আমাদের হচ্ছে যে কর্মী, প্রকল্প শ্রমিক যাদেরকে আমরা বলি, আমাদের জেলাতে প্রায় 6,607টা হচ্ছে যে প্রজেক্ট আছে, কর্মী আছে 6,341 জন, সহায়িকা আছে 5,923 জন। আমি মাইনে ফাইনে ছেড়ে দিন, আমি লকডাউন চলাকালীন যে সমস্যা, আমি তো বলেছি যে সব সমস্যার সমাধান এই ব্যবস্থা না পাল্টানো পর্যন্ত হবে না, কিন্তু সরকারের তো একটা দায়িত্ব আছে। রাজ্য সরকার রান্নাটাকে হচ্ছে যে বন্ধ হচ্ছে যে রেখেছে, এবং বন্ধ রেখে তাদেরকে হচ্ছে যে চাল এবং আলু দেওয়ার ব্যবস্থা হচ্ছে যে করেছে। খোঁজ নিয়ে দেখুন, এলাকায় এলাকায় খোঁজ নিন, দায়িত্ব নিয়ে বলছি। এপ্রিল মাসের পর থেকে বহু সেন্টারে চাল এবং আলু সাপ্লাই নেই। বাচ্চাগুলো খাবে কি? আইসিডিএস চালু হয়েছিল বাচ্চাদের পুষ্টিকরণের জন্য, রান্না বন্ধ, চাল এবং আলু দেওয়া বন্ধ। সেই জন্য প্রকল্প শ্রমিকরা, আইসিডিএস এর শ্রমিকরা দাবি করেছে যে 1 জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে উপযুক্ত হচ্ছে যে মাস্ক, স্যানিটাইজার দিয়ে রান্না হচ্ছে যে চালু করতে হবে। বাচ্চাগুলো অপুষ্টিতে মারা যাবে। এবং দাবি যদি কেরালা পারে, কেন রাজ্য সরকার পারবে না? কেরালা তো দেখিয়ে দিয়েছে, এখন বলবেন যে ওখানকার কমিউনিস্ট সরকার বলে বলছে।
এ তো আমাদের কথা না, আন্তর্জাতিক স্তরে আজকে আলোচনার বিষয়বস্তু যে তারা কোয়ারেন্টাইনে থাকার শ্রমিকদের জন্য কি খাবার দিচ্ছে, মানুষদের জন্য কি খাবার দিচ্ছে, আইসিডিএস এর কর্মীদের কি ব্যবস্থা নিয়েছে খোঁজ নিন। মুখে শুধু বড় বড় কথা বলা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার। তাহলে আইসিডিএস এর কর্মীদের উপযুক্ত মাস্ক, স্যানিটাইজার এবং মায়েদের সাবান দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রান্না 1 জুন থেকে চালু করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। বাচ্চাদের হচ্ছে যে কলার জায়গায় ছাতু দেওয়া এবং পুরো ডিম দিতে হবে, আধখানা ডিম না, পুরো ডিম দিতে হবে, কারণ ডিমটা হচ্ছে যে পুষ্টির সব থেকে বড় হচ্ছে যে একটা খাবার। এ দাবি সিআইটিউর পক্ষ থেকে, আইসিডিএস প্রকল্প শ্রমিকদের পক্ষ থেকে হচ্ছে যে করা হয়েছে। এই লকডাউন চলাকালীন মিড ডে মিল বন্ধ হয়ে পড়ে আছে স্কুলগুলো, সেখানেও চাল এবং আলু দেওয়া হচ্ছে। আমাদের প্রায় 15,000 কর্মী আছে, 6,000 পার্মানেন্ট। রাঁধুনিরা মাইনে পায় কত? 200-300 টাকা মাইনে পায়, ভাগ করে নিতে হয় তাদেরকে। 6,000 ওয়ার্কার, সেই কাজটা 15,000 জন মিলে ভাগ করে করে। গরিব বাড়ির মেয়ে, সংখ্যালঘু, আদিবাসী, শিডিউল ট্রাইব, সেই বাড়ির মেয়েরা বেশিরভাগ কাজে যুক্ত। দুপুরবেলা খাবারটা পেতো, আজকে বন্ধ হয়ে পড়ে আছে। কেন খাবার দেওয়া হবে না? আইসিডিএস মিড ডে মিলের কর্মীদের যেমন হচ্ছে যে ছাত্রছাত্রীদের আলু এবং চাল দেওয়া হচ্ছে, তাও সেটা সবসময় সাপ্লাইটা ঠিকভাবে নেই। তাহলে যারা কর্মী, যারা রাঁধুনি, তারা যারা খাবারটা পেত দুপুরের, একজনের মিল কোনো রকমে হচ্ছে যে সেইটাকে নিয়ে গিয়ে মায়ে পোয়ে ভাগ করে খেত, সবাই মিলে, পরিবারের সবাই মিলে ভাগ করে খেত, আধ পেটা খেত, সেইটা আজকে বন্ধ হয়ে পড়ে আছে। বাঁচবে কি করে তারা? সেই জন্য আমরা দাবি করেছি ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটিউর পক্ষ থেকে এদের ব্যবস্থা করতে হবে। রাঁধুনিরা অনেক জায়গায় রেমুনারেশন পাচ্ছে না, কতটুকু টাকা পায়? 500-600 টাকা পায়, সেই টাকা বন্ধ হয়ে গেছে। শুধু বড় বড় ভাষণ। কেন টাকা তাদের হচ্ছে যে হাতে যেয়ে পৌঁছাচ্ছে না? খোঁজ নিয়ে দেখুন মিড ডে মিলের কর্মীরা, তারা হচ্ছে যে রেমুনারেশনের টাকা তাদের বন্ধ হয়ে গেছে। তাহলে এই রাঁধুনিদের ফ্রিতে রেশন কেন দেওয়া হবে না? বলা হচ্ছে যে সবাইকে নাকি রেশনের ব্যবস্থা করা হয়েছে, তাহলে এরা পাবে না কেন? কেন্দ্রীয় সরকার রান্নার জন্য ছাত্র পিছু ক্লাস 5 পর্যন্ত 50 পয়সা এবং 5 থেকে 8 পর্যন্ত 75 পয়সা বৃদ্ধি করেছে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে। এটা ভালো ভালো প্রস্তাব, কিন্তু ঘোষণাই হয়ে আছে। এখনো পর্যন্ত সেই বাড়তি পয়সাটা সেটা হচ্ছে যে এসে পৌঁছায়নি। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটিউর পক্ষ থেকে তারা ডিমান্ড জানিয়েছে যে এইটা বাড়ানোর যে সিদ্ধান্ত 1 এপ্রিল 2020 সাল থেকে, সেইটা হচ্ছে যে চালু করতে হবে। এরা 12 মাস মজুরি পায় না রাঁধুনিরা, কেন ভাবে না? এরা তো বাচ্চাদের রান্না করে বাচ্চা ছেলে মেয়েগুলোকে খাওয়াচ্ছে। এদের কোনো ছুটি নেই, মাতৃত্বকালীন কোনো ছুটি নেই, অসুস্থ হলে কোনো ছুটি নেই। ছুটির ব্যবস্থা এদের হচ্ছে যে করতে হবে। এবং সর্বোপরি এই মিড ডে মিলের কর্মীদের, স্কুলে 4র্থ শ্রেণীর কর্মীদের যেমন মর্যাদা দেওয়া হয়েছে, এদেরকেও হচ্ছে 4র্থ শ্রেণীর কর্মীর মর্যাদা হচ্ছে দিতে হবে। এ দাবি সিআইটিউর দাবি। আশা কর্মী এই লকডাউন চলাকালীন প্রকল্প শ্রমিক, আমি সংখ্যার মধ্যে হচ্ছে যে ঢুকছি না, আমাদের প্রায় 3800 মতো হচ্ছে যে আছে। এদের কাজ কি? গর্ভবতী মায়েদের হচ্ছে যে পরিচর্যা, এবং সেই জন্য এরা একটা পার হেড একটা ইনসেন্টিভ হচ্ছে যে পেত। লকডাউনের সময় সেই ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে যে বন্ধ করে দেওয়া হয়েছে, এই রাজ্য সরকার বন্ধ করেছে। শুধু মুখে বড় বড় ভাষণ, হ্যান করেন গা ত্যান ঘোষণা করে যে স্বাস্থ্য, এই আশা কর্মীদের ওই স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। স্বাস্থ্য বিমার আওতায় হচ্ছে যে নিয়ে আসা হবে। ঘোষণায় হয়েছে, জেনে রেখে দিন, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন হয়নি।
রাজ্য সরকারের পক্ষ থেকে অবিলম্বে নোটিফিকেশন করতে হবে। এটা আমাদের দাবি। এই লড়াই হচ্ছে যে আমাদের চালাতে হবে। এরা কেউ ফেললো না, এরা কেউ সমাজের হচ্ছে যে অপান্তয় না। আমি আবার বলছি, এরাই হচ্ছে সমাজের মূল চালিকা শক্তি, এই শ্রমিকরাই। তাহলে এদের উপযুক্ত মর্যাদা এবং যখন রান্না হচ্ছে যে চালু হবে তখন হচ্ছে যে উপযুক্ত মাস্ক, স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, এই সমস্ত ব্যবস্থা হচ্ছে তাদের জন্য হচ্ছে যে করতে হবে। আমি আলোচনার সময় বলেছি, দেখবেন আরো ধরে ধরে যদি সেক্টর ধরে ধরে আলোচনা করা যায়, সবারই হচ্ছে যে সমস্যা, শুধু লকডাউনের কারণে না, শুধু কোভিডের কারণে না, দীর্ঘদিন ধরে এরা ওই শরৎচন্দ্রের ভাষায় এরাই হচ্ছে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, উৎপীড়িতের দল। এদের হয়ে কেউ চোখের জল ফেলার নেই। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মুখে বড় বড় ভাষণ দিতে পারে, এদের জন্য যদি কেউ লড়াই করে থাকে, অতীতেও করেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে, সেটা বামপন্থীরা, সেটা সিআইটি। এবং দেখবেন একটা এই সময়ে হচ্ছে যে চর্চার মধ্যে এসেছে একটা কথা, ডিজাস্টার ক্যাপিটালিজম বলছে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে পুঁজিবাদ, ডিজাস্টার ক্যাপিটালিজম। কানাডার এক ভদ্রলোক লিখেছিলেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে কোভিডকে কেন্দ্র করে, আমফানকে কেন্দ্র করে পুঁজিবাদ কত নগ্ন হতে পারে। একটা অ্যাড দিচ্ছে, এইটাই হচ্ছে পুঁজিবাদ। যে বাঁকুড়াতে হচ্ছে যে কোভিড কোনো রুগী নেই, বাঁকুড়া হচ্ছে যে করোনা মহামারী ফ্রি জোন, আপনারা অমুক ইঞ্জিনিয়ারিং কলেজে আপনার ছেলেকে বা মেয়েকে ভর্তি করুন। এটাই হচ্ছে পুঁজিবাদ। কোন সাবান দিয়ে হাত ধুলে, কোন স্যানিটাইজার ব্যবহার করলে আপনি করোনা মুক্ত হবেন, টিভিতে সিনেমার নায়ক নায়িকাদের দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অ্যাড দেওয়া। বড় বড় কোম্পানিগুলো তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি আমার বক্তৃতাকে বিস্তারিত হচ্ছে জায়গাতে নিয়ে যাব। আজকে যখন হচ্ছে যে আমফান হলো, কোন কোম্পানি বাঁধের বরাত পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে। কাটমানি কিট কোথা থেকে আসবে কোভিডের, সেই নিয়ে কাটমানি। তাহলে ডিজাস্টারকে বা মহামারীকে কেন্দ্র করেও পুঁজিপতিরা তারা হচ্ছে যে মুখিয়ে আছে কি করে তাদের মুনাফা হচ্ছে যে বাড়ানো যায়, একে ব্যবহার করে কি করে মুনাফা বাড়ানো যায়। এই কথাটাই মার্কস সাহেব বলে গিয়েছিলেন যে মুনাফার জন্য পুঁজিপতিরা স্বর্গ মর্ত পাতাল তারা ফেঁতাফেঁতি করে দিতে পারে। এরা হচ্ছে রক্তচোষা বাদুড়। এদের কাছে যুদ্ধ, মহামারী, এদের কাছে রোগ বালাই কোনো কিছুই হচ্ছে যে কোনো কিছুতে তাদের যায় আসে না। এরা যদি কোনো জায়গায় 10% লাভের গন্ধ পায় সেখানে ছুটবে, কোনো জায়গায় যদি 100% পায় তাহলে তার জন্য দরকার হলে যুদ্ধ লাগিয়ে দিতে পারে, তার জন্য সরকার উল্টে দিতে পারে। পুঁজিবাদ হচ্ছে এইটা। আজকে পুঁজিবাদের নগ্ন চেহারা মানুষের সামনে এসে হাজির হয়েছে। খানিকটা সুযোগ এই কোভিডের ফলে সাধারণ মানুষের সামনেও এসেছে। হাজার হাজার শ্রমিক, কোটি কোটি শ্রমিক, পরিযায়ী শ্রমিক শুধু না, আজকে তাদের কি হবে? এবং এই সুযোগে কেন্দ্রের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত শ্রম আইনগুলোকে তারা হচ্ছে শিথিল করবে। আজকের কাগজই আছে। অর্থাৎ যেটুকু সুযোগ সুবিধা শ্রমিকরা পেত, সামাজিক সুরক্ষা তুলে দেবে। কাজের ঘন্টা 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা করার সিদ্ধান্ত হচ্ছে। কলে কারখানায় শ্রমিক সংখ্যা কমিয়ে দেবে, বলছে 30% থেকে 50% শ্রমিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে।
তাদেরকে দিয়ে ওভার প্রোডাকশন করাতে হবে, এবং তারা যদি পরিযায়ী শ্রমিক হয় এক রাজ্য থেকে আরেক রাজ্যে কিভাবে যাবে তার দায় দায়িত্ব মালিক হচ্ছে যে নেবে না। এইরকম একটা জায়গায় হচ্ছে যে আজকে এই লকডাউনের সামনে হচ্ছে যে আমাদের সামনে এসে হাজির হয়েছে। তাহলে পুঁজিবাদের নগ্ন চেহারা, এর যে স্ট্রাকচারাল সমস্যা, এইটাকে না ভেঙে গুঁড়িয়ে দিতে পারলে শ্রমিকদের সমস্যার সমাধান হবে না। সেই কাজ আমাদের করতে হবে, এবং তারই পাশাপাশি ইমিডিয়েট যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়া নিয়েও CITU লড়াই করছে। আমরাই রাস্তায় আছি, আমরা রিলিফেও আছি, আমরা মানুষের পাশে আছি। আগামীকালকেও 22 তারিখে আছে আগামীকাল কৃষক সভা, এবং CITU বিভিন্ন জায়গায় প্রোগ্রাম নিয়েছে, গোটা রাজ্যব্যাপী হয়েছে, 22 তারিখে দিল্লিতে হয়েছে। এই যে কোটি কোটি শ্রমজীবী মানুষ যাদের হয়ে কথা বলার কেউ নেই, লাল ঝান্ডা তাদের হয়ে হচ্ছে যে কথা বলার জন্য এগিয়ে আসছে। আমাদের গর্ব হয় আমরা যারা CITUর কর্মী যে আমরা এদের পাশে থাকতে পারছি, আমরা এদের জন্য লড়াই করছি। আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জায়গাতে হচ্ছে যেতে হবে। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী। এই লকডাউনের ফলে লকডাউনকে কেন্দ্র করে লকডাউনকে ব্যবহার সমস্ত দায় দায়িত্ব শ্রমিকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বলছে টাকা নেই, টাকা নেই। 68,704 কোটি টাকা তোমরা রাইট অফ করে দিলে ব্যাংক থেকে 50 জন পুঁজিপতিকে। মেহুল চেকসি, জেটলি ফেটলি সব হচ্ছে যে আছে, লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেল বিদেশে। সেই টাকাগুলো যদি উদ্ধার করা হয় তাহলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, তাদের কাজ ইত্যাদি। বলছে 20 লক্ষ কোটি টাকার বাজেট করা হয়েছে, কেন্দ্র বলছে, রাজ্য বলছে। এত টাকাটা যাচ্ছে কোথায়? কেন শ্রমিকদের ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না? এ তো শুধু আমাদের কথা না, বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ তারা পর্যন্ত বলছে যে ডাইরেক্ট টাকাটা শ্রমিকদের দেওয়া হোক। লকডাউন একসময় উঠে যাবে, দোকানপাট ফুটবে, বিক্রি হবে কি করে যদি শ্রমিকের হাতে পারচেজিং ক্যাপাসিটি না থাকে? এই 40 কোটি মানুষ, তাদের যদি ক্রয় ক্ষমতা না থাকে, তাহলে ডাইরেক্ট টাকা তাদেরকে হচ্ছে দিতে হবে, 7,000 করে মাসে টাকা। এবং যে সমস্ত হচ্ছে যে স্বাস্থ্য প্রকল্প বলুন বা অন্যান্য যে সমস্তগুলো আছে সেগুলো তাদের দিতে হবে। এই কোটি কোটি শ্রমিক, তাদের হাতে যদি টাকা দেওয়া যায় তাহলে সেই টাকা নিয়ে সে বাজারে যাবে, বাজারে মালপত্র কিনবে, তাহলে বাজারটা হচ্ছে চালু হবে। নাহলে আগামী দিন ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার। তাই আমি শেষ করবো এই বলে যে আমাদের লড়াইটা হচ্ছে যে দ্বিমুখী। একদিকে আশু সমস্যা, লকডাউন জনিত সমস্যার কারণ, বা এই কোভিডের ফলে স্বাস্থ্যবিধি মেনে, বিজ্ঞান মেনে এর বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে, শ্রমিকদের স্বার্থে লড়াই করতে হচ্ছে, শ্রমিকদের মজুরির জন্যে, শ্রমিকদের বোনাসের জন্যে, শ্রমিকদেরকে হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্যে, তাদের হচ্ছে যে সুরক্ষার জন্য আমাদেরকে একদিকে লড়াই করতে হচ্ছে। আর একদিকে আমাদের মূল লড়াই আমরা জানি যে 1 বছর 2 বছর পরে হলেও কোভিড হয়তো চলে যাবে, আরও নতুন কোনো কিছু হচ্ছে যে আসবে। শ্রমিকরা যে তিমিরে ছিল সেই তিমিরেই হচ্ছে যে পড়ে থাকবে। তাদেরকে যদি ওখান থেকে টেনে তুলতে হয়, যারা সত্যি মার্ক্সবাদী, কার্ল মার্ক্সের হচ্ছে ছবি দেখাচ্ছেন, কার্ল মার্ক্সের ছবি হচ্ছে যে ছাপছেন, কার্ল মার্ক্সের উদ্ধৃতি যারা দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এটাও বলুন যে এই ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। মার্ক্স নিজেই বলেছে যে দুনিয়াকে ব্যাখ্যা করেছে দার্শনিকেরা নানানভাবে, আসল কাজ হলো এটাকে বদলানো। এই বদলানোর কাজটা আমাদের মূল যে কাজ, সেই কাজ আমাদের হচ্ছে যে করতে হবে। ঠিকই ড্রাইভারদের একজন বলে পাঠিয়েছেন যে ড্রাইভারদের লাইসেন্স রিনিউ করা, ফি মুকুব করতে হবে। হ্যাঁ ঠিকই, এটা আমাদের দাবির মধ্যে হচ্ছে যে যুক্ত আছে। আমি বলার সময় হয়তো অফ করে গেছি। নানান ধরনের সমস্যা আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সমস্যা আছে,
হচ্ছে আমি বলার সময় প্রথমে শুরু করেছিলাম এই বলে যে এই যে কোটি কোটি শ্রমিক, তাদেরকে আলাদা করে কিছু দেখার নেই। পরিবহন শ্রমিক, এমআর, দোকান কর্মচারী, সবার সমস্যাটাই হচ্ছে যে মূল কতগুলো সমস্যা একই ধরনের। খেয়ে পড়ে বেঁচে থাকার সমস্যা, মজুরির সমস্যা, চাকরির সমস্যা একই ধরনের। এবার লকডাউন জনিত কারণে কিছু আলাদা আলাদা সমস্যা হচ্ছে যে তৈরি হয়েছে, সেই জন্যে আমরা আলাদা আলাদা করে হচ্ছে যে আলোচনা করার হচ্ছে যে খানিকটা চেষ্টা হচ্ছে যে করেছি। আমাদের দাবি এটা শুধু সরকারি বাসের ক্ষেত্রে না, যে বেসরকারি বাসের ক্ষেত্রেও আমরা ওই দাবিগুলো করেছি, মালিকদেরকে বাধ্য করা প্রশাসনের পক্ষ থেকে, যে যাতে তাদের হচ্ছে যে মজুরি দেওয়া হয়, যাতে থার্মাল হচ্ছে যে থার্মোমিটার দেওয়া হয় যখন বাস চালু হবে, প্যাসেঞ্জারদের হচ্ছে যে তাপমান মেপে তারপরে হচ্ছে তোলা, স্বাস্থ্যবিধি মেনে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনে হচ্ছে যে বসানো, এগুলো আমাদের দাবি। এ দাবি আমরা করেছি। এই দাবি শুধু সরকারি বাসের ক্ষেত্রে না, প্রাইভেট বাসের ক্ষেত্রেও আমাদের এই দাবি আছে। এমআররা মাইনে পাচ্ছে না বলে একজন হচ্ছে যে বলল, এসব নিয়ে বিভিন্ন ইউনিয়ন বিভিন্নভাবে আন্দোলন করছে। আমি শেষ করব যে কথা বলে, সেটা হচ্ছে যে সামনে একটা কঠিন সময় হচ্ছে যে আমাদের আসছে। এই কঠিন সময়ে সমস্ত শ্রমিকদের কাছে আমাদের যেতে হবে, তাদেরকে বলতে হবে যে লড়াই ছাড়া অন্য কোনো রাস্তা নেই। কোভিডের বিরুদ্ধেও লড়াই করতে হবে, ক্ষুধার বিরুদ্ধেও লড়াই করতে হবে, বাসস্থানের জন্যও লড়াই করতে হবে, আমফানের বিরুদ্ধেও লড়াই করতে হবে। হাজার হাজার মানুষ জমি নোনা জলে চলে গেছে, ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে। শুধু কলকাতাটা সামনে আসছে, গাঁয়ের দিকে অবস্থা ভয়ঙ্কর। তাহলে এই ধরনের সমস্ত শ্রমিক, কৃষক, হেলমজুর, তাদেরকে যুক্ত করে আগামী দিনে আমি যেটা বললাম যে আমাদের লড়াইটা হচ্ছে যে দুটো রাস্তাতে হবে। একটা মূল লড়াই হচ্ছে স্ট্রাকচারের পরিবর্তন করা। এই পুঁজিবাদী স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা ঘুম ধরে গেছে, এ পারে না কিছুতেই পারে না শ্রমিকদের, কৃষকদের সমস্যার সমাধান করতে। সেইটার একদিকে হচ্ছে যে লড়াই, আর একদিকে আশু যে সমস্ত দাবি দেওয়া আছে, যে দাবিগুলো আমি একটা একটা করে বলার চেষ্টা করেছি, আরও হয়তো অনেক দাবি বাদ পড়ে গেছে, পরবর্তীকালে আমাদের অন্য নেতৃত্ব আলোচনা করবেন, তারাও হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে নিয়ে আসবেন। আমি এই কয়েকটা কথা বলে আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতি আমাদের হচ্ছে যে নিতে হবে। এই কোভিড জনিত কারণে যে সমস্যা হয়েছে, লকডাউন জনিত কারণে যে শ্রমিকদের সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য একদিকে লড়াই, অন্যদিকে মূল লড়াই এই সমাজটা হচ্ছে যে পাল্টানো, যেটা CI2-র মূল স্লোগান, সমাজতন্ত্র। সমাজতন্ত্র ছাড়া অন্য কোনো বিকল্প নেই, শ্রমিক রাজ প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মার্ক্সের ছবি যারা দেখাচ্ছেন টিভিতে, তারা শুনে রেখে দিন, মার্ক্স বলেছিলেন যে আসল কথা হলো দুনিয়াটাকে বদলানো। সেই দুনিয়া বদলানোর কাজ আমাদেরকে হচ্ছে যে করতে হবে, চালিয়ে যেতে হবে। এই কয়েকটা কথা বলে আপনাদের সবাইকে আরও একবার নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার যেটুকু বলার আমি এখানেই শেষ করি।